হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে আজকে এসেছি আমি কথা বলার জন্য ফিজিক্সের থার্মোডাইনামিক্সের পার্ট 2 নিয়ে। পার্ট 2 আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিস্টেম, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। শূন্যতম সূত্র আসার পিছনে একটা মজার কারণ আছে, যে শূন্যতম সূত্র এই কথাগুলো তোমরা আগে শোনো নাই। হয়তো দেখছো যে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তাহলে এর ভিতরে আবার শূন্যতম সূত্র কথাটা কেন আসলো, কিভাবে আসলো সেই জিনিসটাও আমরা দেখবো। তার আগে আমাদের যে জিনিসটা জেনে নিতে হবে যে আমরা কিন্তু এখন একদম ফর্মালি তাপগতিবিদ্যার ভিতরে প্রবেশ করতেছি। আগের দিনের যে পার্ট 1 ছিল সেখানে কিন্তু আমরা শুধুমাত্র তাপমাত্রার স্কেল সম্পর্কে জানতে পারছি, যেগুলো আমাদের আগেও ছিল আলোচনাটা। কিন্তু এবারে যে আলোচনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমরা তাপগতিবিদ্যার একদম ফর্মালি ভিতরে প্রবেশ করতে চলেছি। তো শুরুটা কি দিয়ে হবে? সিস্টেম দিয়ে। তো সিস্টেমের সংজ্ঞা এবং সিস্টেমের ভিতরে কি হয় না হয় সেগুলো একটু দেখে নিই প্রথমে। তো সিস্টেম হলো শুধুমাত্র গ্রুপ অফ পার্টিকেলস। এটার আরও বাংলায় যদি তুমি বলতে যাই তাহলে হচ্ছে যে কোনো আবেষ্টনী দ্বারা আবদ্ধ কোনো নির্দিষ্ট পরিমাণ বস্তুকে তাপগতীয় সিস্টেম বা ব্যবস্থা বলে। এখন এই আবেষ্টনীর কথা যে বলা হলো, এই আবেষ্টনীটা যে কাল্পনিকও হতে পারে আবার কিন্তু বাস্তবও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে বাস্তব হয়। আর এই সিস্টেমের সিস্টেম বলতে আসলে জিনিসটা কি, এটার একটা ভালো উদাহরণ হচ্ছে তোমাদেরকে যদি দিতে পারি, যেটা নিয়ে আমরা গতকালও আমি এই একই উদাহরণটা নিয়ে আসছিলাম, সেটার কথাই বলবো। যেমন তুমি যখন তোমরা যখন ওই যে পানি যখন আমরা ফুটিয়ে খাই, তখন যে পানি যখন গরম করা হয় পাতিলে, তখন কি ঘটনা ঘটে? ধরো এই হচ্ছে তোমার পাতিল, হ্যাঁ। এই হচ্ছে আমাদের পাতিল, যেখানে নিচ থেকে তাপ দেওয়া হয়, যে তাপের কারণে পানি গরম হয় এবং পানি ফুটতে শুরু করে, এরকম একটা ব্যাপার। এবং এখানে বলা হয়েছে যে আবেষ্টনী যারা আবদ্ধ, এখানে এই সিস্টেমের জন্য আবেষ্টনী হচ্ছে প্রথমত এই পাতিলের দেয়াল, এবং তার উপরেও ওইখানে কি থাকে, আমরা একটা মাঝে মাঝে ঢাকনা ব্যবহার করি। তো ঢাকনাটাকেও আমরা হচ্ছে কি হিসেবে ধরতে পারি, ঢাকনাটাকেও একটা এই দেয়ালের ভিতরে ফেলতে হবে, কারণ এটা একই পার্টিকেল দিয়ে তৈরি হয় নর্মালি। আচ্ছা, তাহলে এই নির্দিষ্ট পরিমাণ বস্তুকে তাপগতীয় সিস্টেম আবদ্ধ, তাহলে এটা একটা সিস্টেম এবং এটা একটা গ্রুপ অফ পার্টিকেলস। কেন? এই ভিতরে যে পানিগুলো আছে তারা হচ্ছে এখানে পার্টিকেলের ভূমিকাটা পালন করতেছে। আর সিস্টেমের ভিতরে এরকম গ্রুপ অফ পার্টিকেল থাকে, তার পাশে একটা দেয়াল থাকে, এই দেয়ালটা থাকবেই, এই যে যেহেতু তোমাকে এই বস্তুটাকে ধারণ করতে হবে, দেয়ালটা থাকবে, কিন্তু এই ঢাকনাটা সবসময় থাকবে কি না থাকবে সেটার কোনো গ্যারান্টি নেই। যদি ঢাকনা থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে বদ্ধ সিস্টেম বা হচ্ছে ক্লোজড সিস্টেম। আর যদি ঢাকনা না থাকে তাহলে দেখো পার্টিকেলগুলো ও বের হওয়ার, তারপর ঢোকার সুযোগ আছে আলাদা পার্টিকেল, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ওপেন সিস্টেম। আচ্ছা, তাহলে বুঝলাম এবার ক্লোজ সিস্টেম আর ওপেন সিস্টেম। এখন এই জিনিসগুলো কি আরো, এইখানে তো নর্মাল যে পার্টিকেলগুলো ছিল, এর বাইরে বাইরে কি থাকে বলতো? এখানে এয়ার মলিকিউলস থাকে। এই এয়ার মলিকিউলসগুলোকে তোমাকে বলতে হবে সারাউন্ডিংস। তাহলে কি বুঝলাম? এখানে হচ্ছে পার্টিকেলস, এখানে হচ্ছে দেয়াল বা হচ্ছে ওয়াল, আর এখানে হচ্ছে সারাউন্ডিংস। এখন এই ঘটনার ভিতরে দুই রকমের ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যে এই পার্টিকেলস যা থাকুক থাকুক, কিন্তু এই দেয়ালের উপর ভিত্তি করে তোমার দুই রকমের কাহিনী হতে পারে। কিরকম? যে হতে পারে তোমার দেয়ালটা হচ্ছে কিরকম হবে, দেয়াল দুই রকমের হতে পারে, লিখি, দুই পাশে দুইটা লিখলেই হবে। এই দেয়াল হতে পারে allows heat to transfer. allows heat to transfer বলতে কি বোঝানো হলো? সে হিট ট্রান্সফারকে অ্যালাউ করবে, তার সে ভিতরে থেকে হিট, বাইরে থেকে হিট ভিতরেও যেতে দিবে এবং ভিতর থেকে হিট বাইরেও আসতে পারবে, এরকম একটা ব্যাপার। তার এই দেয়ালটা এমনভাবে তৈরি হয়েছে যে সে বাইরে থেকে হিট ভিতরেও নিতে পারে, সে হিট বেরও করে দিতে পারে। সেটা একটা ভালো উদাহরণ কি, যেটা আমরা নর্মালি ইউজ করি, অ্যালুমিনিয়ামের যেই পাতিলগুলো হয়, সেই পাত্রগুলা, তার বাইরে থেকে যেহেতু আমি তাপ দিই এবং তাপটা ভিতরে যায় বলেই তো পানিটা ফোটে, তার হচ্ছে এইখানে হচ্ছে এমন একটা পরিবাহী পদার্থ ব্যবহার করতেছি না বলতো, এই তাপ পরিবাহী পদার্থ। এই তাপ পরিবাহী পদার্থগুলো অনেকটা বিদ্যুৎ পরিবাহী পদার্থের মতো কাজ করে, যারা তাপ পরিবহন করে তারা বিদ্যুৎ পরিবহন করে ইন নর্মাল কেসেস। আচ্ছা, তার এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কন্ডাক্টিং ওয়াল, কন্ডাক্টিং ওয়াল বলে, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ডায়াথার্মিক ওয়াল, ডায়াথার্মিক কন্ডাক্টিং ওয়াল অথবা ডায়াথার্মিক ওয়াল। আচ্ছা, অথবা হচ্ছে তোমার কি বলে বাংলা হচ্ছে পরিবাহী দেয়াল। আচ্ছা, তার এই এই জিনিস দেখলাম, এটা কি দিয়ে তৈরি হতে পারে? মূলত মেটালস, মূলত এই জিনিসগুলো তৈরি হয় মেটালস দিয়ে, যেমন কপার, সিলভার, তারপরে অ্যালুমিনিয়াম, ফেরাম। আচ্ছা, এই জিনিসগুলা বুঝলাম। তাহলে এমন ধরনের পাত্র দেয়াল হতে পারে। দেয়ালের একটা পার্ট আমরা দেখলাম যেটা হচ্ছে
আসতে দিবে, হিট আসা যাওয়া করতে পারবে এমন একটা ব্যাপার। তার মানে নিশ্চয়ই এমন একটা দেয়ালও হতে পারে যেটা হচ্ছে হিট আসা যাওয়া করবে না। হিট যদি আসা যাওয়া না করতে দেয় তাহলে আমরা বলবো ডাজেন্ট অ্যালাউ হিট টু ট্রান্সফার, হিট ট্রান্সফারকে সে সুযোগ দেয় না। তাহলে এটার কি উদাহরণ হতে পারে? এটাকে বলা হয় হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়াল। অ্যাডিয়াবেটিক ওয়াল নামটা একটু গাল ভরা নাম, কিন্তু বাংলায় এটাকে রুদ্ধতাপীয় দেয়ালও বলা হয়, অ্যাডিয়াবেটিক ওয়াল। এই অ্যাডিয়াবেটিক ওয়াল কিরকম হতে পারে? যেমন মনে করো যে তুমি এখানে তো পানি গরম করার কথা বলতেছে না, পানি গরম করার ক্ষেত্রে এই অ্যাডিয়াবেটিক ওয়ালের কোনো কাহিনী নেই, কারণ পানি তো আমার গরম করতে হবে, ভিতরে আমাকে হিট পৌঁছাইতে হবে। তো আমি যদি হিট পৌঁছাতে না পারি তাহলে তো আমার কাজ হলো না। আচ্ছা, তাহলে আমার হিট ভিতরে পৌঁছাইতে হবে, হিট বেরও করতে হবে, এটা হচ্ছে পানির ক্ষেত্রে। কিন্তু আমার এমন কিছু সিস্টেম নিয়ে আমরা মাঝে মাঝে কাজ করি যখন আমরা চাই না যে আমাদের ভিতরে হিট প্রবেশ করুক অথবা ভিতর থেকে হিট বাইরে যায়। সেটার একটা ভালো উদাহরণ হচ্ছে শীতকালে আমরা যখন কম্বলের নিচে থাকি সেই ব্যবস্থাটা দেখো তো। আমরা যখন কম্বলের নিচে থাকি তখন কি মানে অনেক বেশি আমাদের কি হয় আসলে, যে আমাদের ওইখানে যে কম্বলটা সেটা হচ্ছে একটা ডায়াথার্মিক ওয়াল হিসেবে, সরি, একটা অ্যাডিয়াবেটিক ওয়াল হিসেবে কাজ করে, কারণ ওর মাধ্যমে বাইরে থেকে হিট ভিতরে আসতে পারে না, ভিতর থেকে হিট বাইরেও যায় না। তার ফলে যেটা হয় যে তোমার ভিতর থেকে যদি হিট বের হয়ে যায় তাহলে কিন্তু তোমার ঠান্ডা লাগবে। একইভাবে তোমার যদি বাইরে থেকে হিট আসতে শুরু করে তাহলে কিন্তু তুমি আরো বেশি গরম লাগা শুরু করবে। কিন্তু আমরা কম্বলের ভিতরে এই কোজি অনুভবটা বা একটা কি বলে এত বেশি কমফোর্টেবল হওয়ার কারণ হচ্ছে ওইখানে কোনো বাইরে থেকে হিটও আসে না, ভিতর থেকে কোনো হিট বাইরেও যায় না। তোমার নর্মাল যে বডি টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটাই ওর ভিতরে এক্সিস্ট করে। সেই কারণেই এইখানে তোমার এই অ্যাডিয়াবেটিক ওয়ালের একমাত্র উদাহরণ, একমাত্র না, মানে এটা সিস্টেমের তোমার উদ্দেশ্যের সাথে নির্ভর করে। তুমি এক্ষেত্রে চাচ্ছ না যে তোমার হিট বাইরে আসা যাওয়া করুক, সেই জন্য তোমাকে অ্যাডিয়াবেটিক ওয়াল ব্যবহার করতে হচ্ছে। এবং এটা আর একটা উদাহরণ হচ্ছে তোমার ব্ল্যাঙ্কেট, আমি এটা বললাম। আর একটা হতে পারে তোমার কাঠের বাড়িঘর, যেগুলো বাইরের দেশে যে কাঠের বাড়িঘরগুলো তৈরি হয় ওগুলো ওই উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় যাতে হচ্ছে বাইরে থেকে ভিতরে হিট আসা যাওয়া করতে না পারে। তাহলে এটা হতে পারে ব্ল্যাঙ্কেট বা উল হতে পারে, যাই বলো। আর এটা হতে পারে উড বা হচ্ছে কাঠ। এই দুই রকমের তোমার হচ্ছে দেয়াল হতে পারে। তাহলে দেয়াল দুইটা আসলে কি রকমের দেখলাম, একটা হচ্ছে ডায়াথার্মিক ওয়াল, এর নাম দুটো মনে রাখতে হবে, ডায়াথার্মিক ওয়াল, আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়াল। ডায়াথার্মিক ওয়াল কি করবে, আসা যাওয়া করতে দেবে হিটকে, আর অ্যাডিয়াবেটিক ওয়াল হিট সামনে পিছনে বা হচ্ছে এখানে আসা যাওয়া করতে দিবে না। আচ্ছা, আর সারাউন্ডিংসের ভূমিকা কি? সারাউন্ডিংসের ভূমিকা হচ্ছে সে কি পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারে কি না পারে, এরকম ব্যবসা করে বাতাসে আহামরি কিছু না, ওটা লাগে না। মূলত এই পাত্রের দেয়ালটা নিয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কথা, আমরা যেই কাজগুলো করবো, আমরা যেই সিস্টেম নিয়ে সবসময় কাজ করবো, সিস্টেম সম্পর্কে আমি দুইটা কথা বলছি, ঢাকনা খোলাও থাকতে পারে, ঢাকনা লাগানো থাকতে পারে, বা হচ্ছে এটা হতে পারে বদ্ধ অথবা মুক্ত, বা হচ্ছে ওপেন অথবা ক্লোজড। আমাদের যে তাপগতিবিদ্যার এই পুরো চ্যাপ্টারে যেই সব সিস্টেম নিয়ে কথা বলা হয়েছে সবগুলোই হচ্ছে ক্লোজড সিস্টেম। আমরা শুধুমাত্র ক্লোজড সিস্টেম নিয়েই কথা বলবো। তো শুরু করা যাক তাহলে। আর এই তো এই গেল সিস্টেমের কথা। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে কি বলছিলাম, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি, ওইটা দেখি তো। তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলতেছে, ইফ টু সিস্টেমস B and C are in thermal equilibrium separately with system A, then B and C are also thermal equilibrium with each other. অর্থাৎ যদি দুইটা সিস্টেম B এবং C আলাদা আলাদাভাবে সিস্টেম A এবং সিস্টেম A এর সাথে যদি আলাদা আলাদাভাবে, যেমন A এবং B, A এবং C এরা যদি আলাদা আলাদাভাবে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে বা তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো, যে তাহলে আমরা বলতে পারি যে বি এবং সি তারা হচ্ছে আলাদা আলাদাভাবে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। জিনিসটা দেখতে কিরকম? জিনিসটা দেখতে হচ্ছে এরকম যে তোমার প্রথমে কি থাকবে, দুইটা সিস্টেম বি, প্রথমত বি সিস্টেম এরকম, আর আরেকটা সিস্টেম হবে হচ্ছে এ। আচ্ছা, আর এখানে থাকবে হচ্ছে সি এবং এখানে থাকবে হচ্ছে সিস্টেম এ। আচ্ছা, এবার আমি বলতেছি বি এবং সি পরস্পর থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে এবং এর মাঝখানে যে দেয়াল আছে এদের, এর দেয়ালটা হচ্ছে ডায়াথার্মিক ওয়াল। ডায়াথার্মিক ওয়াল হওয়ার ফলে কি হবে, যে ওরা যদি সাম্যাবস্থায় নাও থাকে শুরুতে, তাহলে হচ্ছে সাম্যাবস্থা অর্জন করে নিতে পারবে। আচ্ছা, তাহলে আমি বলতে পারতেছি যে এ এবং বি তারা হচ্ছে নিজেদের ভিতরে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, সি এবং এ এরাও হচ্ছে নিজেদের ভিতরে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তখন আমি বলতে পারি যে যেহেতু এই দুইটা একসাথে আছে, এই দুইটা যেহেতু সমান থার্মাল ইকুইলিব্রিয়াম, এটা যেহেতু সমান,
তাহলে আমরা বলতে পারি যে এইখান থেকে কমন জিনিস হিসেবে তুলে নিয়ে বলা যায় না যে সিস্টেম বি এবং সিস্টেম সি এরা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। বলা যায়, খুব সহজ ব্যাপার। যেরকম তোমরা জানো যে এ ইকুয়ালস টু যদি বি হয়, এবং যদি নর্মাল বীজগণিতের কথা, যদি বীজগণিতের কথা বলি তাহলে হচ্ছে, এবং এ ইকুয়ালস টু যদি সি হয়, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে বি ইকুয়ালস টু সি। জানি এটা বি ইকুয়ালস টু সি। ব্যাপারটা মনে হতে পারে যে এই বীজগণিতের মতন রিলেটেড, কিন্তু ফিজিক্সের আরও একটা উদাহরণ যদি তোমাদেরকে দেখে তখনই তোমরা কনফিউজড হয়ে যাবে। কীরকম? যেমন তোমরা জানো হচ্ছে যে চার্লস বয়েলের যে সূত্রগুলো ছিল সেখান থেকে তোমরা দেখছো যে প্রেশার এবং টেম্পারেচারের সম্পর্ক ছিল সমানুপাতিক। তুমি যদি টেম্পারেচার বাড়াও প্রেশার কি হবে? বৃদ্ধি পাবে, এরকম একটা কথা বলা ছিল। আবার তুমি যদি কি করো, প্রেশার বৃদ্ধি করো, আর আরেকটা সম্পর্ক ছিল হচ্ছে ভলিউমের সাথে, যে ভলিউম সমানুপাতিক ছিল টি। যদি তুমি টেম্পারেচার বৃদ্ধি করো তাহলে হচ্ছে ভলিউম বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার তাহলে কি আমি এই দুইটা থেকে বলতে পারি না যে পি সমানুপাতিক বি? বলো তো, এই দুইটা থেকে সম্পর্ক এইভাবে যেরকম হয়েছিল যে দুটো কমন জিনিস যেহেতু এখানে আছে দুইটাই টি, তাহলে এই পি এবং বি পরস্পর সমানুপাতিক হবে। তা আসলে কিন্তু তা না। কি হয়? পি সমানুপাতিক তো বি হয় না, বি সমানুপাতিক হয় হচ্ছে 1/p, তাই না? প্রেশার আমি বৃদ্ধি করলে ভলিউম কমে, প্রেশার আমি হ্রাস করলে ভলিউম বৃদ্ধি পায়, এই জিনিসটা হয়। তার মানে এইটা আসলে একটা ইউজুয়াল কেস না। এটা যে হয়েছে সেটা ফিজিক্সের অন্য সূত্রগুলো মানে এটা গাণিতিক কোনো ব্যাখ্যা না, এটা হচ্ছে একটা পরীক্ষিত প্রমাণ যে যদি এ এবং বি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে, এবং এ এবং সিও যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা বলতে পারবো বি এবং সি তার পরস্পর থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। একটা জিনিসটার সাথে আবার তুমি এই জিনিসগুলোকে সেভাবে রিলেট করতে পারবে না। এই এই বীজগণিতের সাথে মিলে যাচ্ছে, কিন্তু ফিজিক্সের এই জিনিসের সাথে আবার মেলে না। তার মানে হচ্ছে এটা নিশ্চয় পরীক্ষিত যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে হচ্ছে ফিজিক্স কাজ করে, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা নিয়ে ফিজিক্স হচ্ছে শুধুমাত্র কাজ করে না। এটা বুঝতে পারলাম। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে এইখানে যখন আমি সমানুপাতিক চিহ্নগুলো দিয়েছিলাম, যে দেখো এটা কখনোই সত্যি না। তার কারণ হচ্ছে যে এখানে স্বাধীন চলক অধীন চলকের একটা ব্যাপার আছে। কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক খেয়াল করো তো। তুমি যখন ধরো, কি বলে, কিসের উদাহরণ দেওয়া যায়? ধরো একটা বেলুনের কথাই বলতেছি। ধরো একটা বেলুনকে যদি তুমি ওর ভিতরে চাপ দাও তাহলে ওর কি হবে? ভলিউম কমে যাবে। আচ্ছা, নাকি এমন হয় যে তুমি ভলিউম কমানোর ফলে সেটার ভিতরে চাপ বৃদ্ধি পায়? কোনটা হয়? আসলে কিন্তু আমরা প্রেশারটাকে কন্ট্রোল করি। আমাদের হাতে যে জিনিসটা আছে, আমরা যে জিনিসটাকে চেঞ্জ করতে পারি নিজে, সেটাকে হচ্ছে আমরা ব্যবহার করি হিসেবে স্বাধীন চলক হিসেবে। যেমন প্রেশার এবং টেম্পারেচারের কাহিনী, যেটা আমি যদি প্রেশার বৃদ্ধি করি তাহলে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে এমন না। আমি যদি টেম্পারেচারকে বৃদ্ধি করি, নিচ থেকে তাপ দিয়ে যদি আমি টেম্পারেচার বৃদ্ধি করে ফেলি, তখন আমার প্রেশার বৃদ্ধি পায়। একইভাবে আমি টেম্পারেচার চেঞ্জ করার কারণে ভলিউমে চেঞ্জ হয় না, কি আমি ভলিউম চেঞ্জ করার কারণে টেম্পারেচার চেঞ্জ হয়? আমি বেলুনকে যদি সংকুচিত করি ওর ভিতরে টেম্পারেচার কমে যাবে না। আমি যদি টেম্পারেচার কমায় দেই তাহলে বেলুনটা সংকুচিত হবে। তার মানে স্বাধীন চলক সবসময় কি থাকে? সমীকরণের ডান পাশে থাকে, যে জিনিসটা আমরা একদম সরলরেখার আদর্শ সমীকরণে লিখি y = mx + c। এখানে m, এই x হচ্ছে স্বাধীন চলক, সবসময় ডান পাশে থাকবে। একইভাবে এইটার ভিতরেও আমরা প্রেশার চেঞ্জ করতে পারি, সেই কারণে ভলিউম চেঞ্জ হয়। সে কারণে ভলিউমটাকে দেওয়া হয়েছে বাম পাশে, আর প্রেশার হচ্ছে ডান পাশে। যেটা আমি চেঞ্জ করতে পারবো সেটা সবসময় ডান পাশে থাকবে। এই জিরোথ ল এই জিনিসটাই বলে। এখান থেকে আরো একটা, এখান থেকে আসলে ওই ইয়ার কি বলে, টেম্পারেচারের সংজ্ঞাটা দেওয়া হয়। টেম্পারেচারের সংজ্ঞাটা যেন কিরকম ছিল? টেম্পারেচারের সংজ্ঞাটা হচ্ছে যে এরা হচ্ছে টেম্পারেচার ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ডিফাইন্ড ইন জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, যেটা কি করে, দ্যাট ডিফাইন্স দ্য ডিরেকশন অফ দ্য হিট ফ্লো, বা হচ্ছে এই তাপের যে প্রবাহটা নির্ধারণ করে হচ্ছে টেম্পারেচার, যেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের প্রথম লয়ের এই জিনিসটা উল্লেখ আছে। ব্যাপারটা ওভাবে উল্লেখ নাই যে থার্মাল ইকুইলিব্রিয়ামের কথা বলা হয়েছে, কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে যদি ওরা না থাকে তাহলে কি হতো? যদি বি এর তাপমাত্রা বেশি হতো আর এর তাপমাত্রা কম হতো, বি থেকে এর দিকে জিনিসগুলো যাইতো। এই জিনিসটার কথাই বলা হয়েছে যে থার্মোডাইনামিক্সের যে তাপমাত্রা সেটা সংজ্ঞা দেওয়া হয় জিরোথ ল থেকে। এটা মনে রাখবা, শূন্যতম সূত্র থেকে থার্মোডাইনামিক্সের তাপমাত্রার সংজ্ঞা দেওয়া হয়। আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে জিরোথ ল দেখে ফেলছি। এবার হচ্ছে আমরা প্রথম সূত্র দিকে চলে যাই, যেটা যথেষ্ট কমপ্লেক্স এবং এটা নিয়ে বিশদ আলোচনা করার প্রয়োজন। চলো, এবার আমরা সেই পুরান যে উদাহরণটা ছিল আমার পাতিলে পানি গরম করা, সেই উদাহরণ দিয়েও এটাকে ব্যাখ্যা করা যাবে প্রথম সূত্রটাকে। সাথে আমাদের আরও একটা উদাহরণ দেখতে হবে, সেটা হচ্ছে তুমি বলতে পারো বাজার করার কথা অথবা কোনো কিছু কেনার কথার ব্যাপারে আমরা সেই উদাহরণটা দেখতে পারি।
প্রথমে কি বলা হয়েছে ফার্স্ট লতে, যে বলছে এই সূত্রটা প্রথম দিছে হচ্ছে এইচ ভন হেলমস, তিনি কত সালে দেয়, মানে 1747 এরকম কোনো একটা সালে, আমি শিওর না, ঠিক আছে, সালটা দরকার নেই, লাগবে না, কিন্তু প্রথম যিনি দেন তার নাম হচ্ছে হেলমস। আরও অনেকে এই সূত্রগুলো একই সময়ে দিয়েছিলেন, কিন্তু সবারটা তো দেয় না, যেটা প্রথম যেই লোক বলে সে তার কথাই মেনে নেয় সবাই। আচ্ছা, এখন ওনার কথা ডিরেক্ট এটা না, উনি যেটা বলছেন তার সারমর্ম হচ্ছে এটা, যে কোনো পরিমাণ তাপ সিস্টেমে প্রয়োগ করা হলে, কোনো পরিমাণ তাপ যদি সিস্টেমে প্রয়োগ করা হয়, তাহলে সিস্টেমের সেইটা ব্যবহৃত হবে কিসে, সেটা কনভার্ট হবে হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং পরিপার্শ্বের ওপর কৃত কাজের সমষ্টির সমান হয়। তার মানে তুমি যদি 100 জুল তাপ দাও, সেখানে হচ্ছে 50 জুল তাপ কিসে খরচ হবে, হয়তো দেখা যাবে 30 জুল তাপ খরচ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে এবং 70 জুল শক্তি ব্যয় হচ্ছে কাজ সম্পন্ন করতে, এরকম একটা ব্যাপার। তার মানে পুরো এনার্জি, তুমি যে এনার্জিটা দিচ্ছ সেই এনার্জি পুরোটা ইউজ হবে। ইংলিশে যদি বলে হিট গিভেন টু দ্য সিস্টেম ইজ কনভার্টেড টু ইটস ইন্টারনাল এনার্জি অ্যান্ড ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। আচ্ছা, জিনিসটা দেখতে কিরকম, আমরা দেখলাম যে তুমি যদি 100 জুল তাপ দাও, তাহলে সেটা কি হবে, 30 জুল খরচ হবে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে। 30 জুল একটা র্যান্ডম নাম্বার নিছি আমি যোগফল হিসেবে তোমাদেরকে দেখানোর জন্য, আর 70 জুল ব্যবহার হচ্ছে কৃতকাজের জন্য। তার মানে এই 100 জুল হচ্ছে প্রদত্ত শক্তি, তাই তো, 100 জুল হবে হচ্ছে প্রদত্ত শক্তি, সমান আমরা লিখতে পারবো ইন্টারনাল এনার্জির পরিবর্তন, যেটা অভ্যন্তরীণ শক্তি, শুধু অভ্যন্তরীণ শক্তি লিখলাম, অভ্যন্তরীণ শক্তি, এটার সাথে কি যোগ আকারে থাকবে, কৃতকাজ, তাই তো, কৃতকাজ। যদি এগুলাকে এবার তুমি কি বলে সিম্বল দিয়ে লিখতে চাও, গাণিতিক পদার্থবিজ্ঞানের সিম্বলগুলো ইউজ করে লিখতে চাও, তাহলে প্রদত্ত শক্তিকে প্রকাশ করা হয় ক্যাপিটাল কিউ দ্বারা, ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করা হয় এইটা ক্যাপিটাল কিউ। অভ্যন্তরীণ শক্তিকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, ক্যাপিটাল ইউ, আর কৃতকাজ তো ডাব্লিউ আগে থেকে ছিল, তার মানে কিউ ইকুয়ালস ইউ প্লাস ডাব্লিউ। এখন এই কিউ এর পরিচয়, প্রত্যেকটার পরিচয় আলাদা আলাদাভাবে দেখবো, এবং এটা আসলে আমরা যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেটার সাথে কিভাবে রিলেটেড সেটা দেখতে হবে। প্রথমে তোমাদের এটা পরিচয় দেওয়ার আগে তোমাদেরকে ওই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই, যে আসলে হয়টা কি, যে প্রথমত কোনো কিছু কেনার ব্যাপারে, ধরো তোমার বাবা তোমাকে 100 টাকা দিল, তোমাকে হচ্ছে দিছে একটা টি শার্ট কেনার জন্য 100 টাকা দিছে। এখন তুমি যখন টি শার্টটা কিনতে যাবা, তোমার বাবা তোমাকে যে টাকাটা দিল সেটা হচ্ছে প্রদত্ত টাকা, বা সেই 100 টাকা, সেই 100 টাকার মধ্যে বলো তো, তুমি যখন টি শার্টটা কিনতে যাবা, তোমার বাসার পাশে তো মার্কেট না, মার্কেট নিশ্চয় কোথাও দূরে, কোথাও তুমি হয়তো গুলিস্তানে যাচ্ছ টি শার্টটা কেনার জন্য, কারণ 100 টাকার ভিতরে টি শার্ট কিনতে হলে তোমাকে অবশ্যই গুলিস্তানে যেতে হবে, আর কোনো উপায় নেই। তো তুমি হচ্ছে গুলিস্তানে যেতে চাচ্ছ, তো গুলিস্তানে যাওয়ার উপায় কি, গুলিস্তানে যাওয়ার উপায় হচ্ছে বাসে চলে যাওয়া, অথবা রিক্সায় চলে যাওয়া, অথবা হেঁটে যাওয়া। খেয়াল করো, তুমি যদি, তোমার কাছে 3টা অপশন আছে, বললাম কি কি, বাসে যাওয়া, রিক্সা যাওয়া, অথবা হেঁটে যাওয়া। সব থেকে এক্সপেন্সিভ কোনটা, রিক্সা যাওয়া, তার থেকে কম এক্সপেন্সিভ বাস, তার থেকে কম এক্সপেন্সিভ হচ্ছে, মানে কোনো এক্সপেন্সই নাই, সেটা হচ্ছে রিক্সা, তাই তো। আচ্ছা, তো তোমার বাবার প্রদত্ত শক্তি ছিল 100 টাকা, বা প্রদত্ত টাকা ছিল 100। তুমি যদি প্রথম ক্ষেত্রে আমরা ব্যবহার করব রিক্সা, যদি রিক্সা ইউজ করো, তোমার ভাড়া পড়তে পারে গুলিস্তানে, তোমার বাসা কই সেটার উপরেও নির্ভর করে। ধরে নিচ্ছে তোমার বাসা মোটামুটি একটা দূরত্বে, রিক্সা ভাড়া হতে পারে ওখানে 40 টাকা। তার মানে এই যে বলছিলাম যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের বদলে তোমার হচ্ছে যে যাতায়াতের জন্য বা ওই কাজটা করার জন্য তোমাকে, মানে তোমার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে টি শার্টটা কেনা, টি শার্ট কেনা পর্যন্ত, ওই সিচুয়েশন পর্যন্ত যাওয়ার জন্য তোমার ঠিক এনার্জিটা খরচ হচ্ছে, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি একইভাবে হচ্ছে যে ওই কাজটা করতে পারার জন্য যে পরিমাণ শক্তি তোমার দরকার হয়, গেইন করতে হয় প্রথমে, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। ব্যাপারটা অনেকটা কেমিস্ট্রির সক্রিয় শক্তির মতো, যে নির্দিষ্ট যে পরিমাণ, যে ন্যূনতম পরিমাণ শক্তি অর্জন না করলে বিক্রিয়ক সমূহ হচ্ছে অংশগ্রহণ করতে পারে না, সেটাকে কি বলতে পারো, সক্রিয়ণ শক্তি। সেই সক্রিয়ণ শক্তির সাথে অনেকটা রিলেটেড অভ্যন্তরীণ শক্তি। যতক্ষণ না পর্যন্ত সেই অভ্যন্তরীণ শক্তি সে গেইন করতেছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো কাজ করতে পারবে না। কিরকম, তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত তুমি গুলিস্তানে না পৌঁছাচ্ছ এই 40 টাকা খরচ করে, ততক্ষণ পর্যন্ত তুমি টি শার্ট কিনতে পারবে না। টি শার্ট কেনাটাই তো তোমার আসল কাজের কাজ হবে। তাহলে টি শার্ট কেনার জন্য তোমার কাছে দেখো কত টাকা অবশিষ্ট থাকবে, 60 টাকা, বুঝছি, 60 টাকা দিয়ে তোমাকে টি শার্ট কিনতে হবে। এবার যদি তুমি রিক্সা ইউজ না করে বাস ইউজ করতাম, তাহলে একইভাবে তোমার বাবার দেওয়া টাকা ছিল 100,
বাস ইউজ করলে তখন দেখা যাচ্ছে 40 টাকা খরচ হচ্ছে না, তোমার খরচ হবে হয়তো 15 টাকা, এরকম একটা ব্যাপার। 15 টাকা খরচ হইলো। যদি 15 টাকা খরচ হয় তাহলে বলো তো তোমার টি শার্ট কেনার জন্য তোমার কাছে হাতে কয় টাকা থাকবে? তোমার আসার কথা বাদই দিলাম, শুধুমাত্র যাওয়ার কথাই ধরি, তাহলে তোমার কাছে থাকবে হচ্ছে 85 টাকা। বুঝছি? আচ্ছা, তাহলে এবার যদি তুমি হেঁটে যাও, যদি তুমি হেঁটে যাওয়া আসা করো তাহলে কি ঘটনা ঘটবে? তোমার যে 100 টাকা ছিল, তোমার যেতে কোনো টাকাই খরচ হলো না, তুমি কাজটা করতে যে যাচ্ছ তোমার কোনো খরচই হচ্ছে না, উল্টা তুমি পুরো টাকাটাই তুমি খরচ করতে পারতেছো কিসের পিছনে? টি শার্টের পিছনে। এবার দেখো তো কাজের মাত্রা দেখো, যখন তুমি হচ্ছে বিলাসিতা করতেছো বা হচ্ছে যখন তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা হচ্ছে ওই কাজটা করতে যাওয়া পর্যন্ত যে খরচটা, সেটা যতক্ষণ তোমার বেশি হচ্ছে, যত বেশি হবে তোমার কাজের মান তত কমতে থাকবে। যত বেশি হবে কাজের মান তত, এটা যত কমবে কাজের মান তত বাড়বে। একদম জিরো হয়ে গেলে কাজের মান সর্বোচ্চ। তারপরে তুমি যদি হেঁটে যাও তুমি সর্বোচ্চ পরিমাণ কাজ পাচ্ছ, তুমি যদি কি করো রিক্সায় যাও তাহলে তুমি সর্বনিম্ন কাজ পাবা। ব্যাপারটার সাথে অনেকটা রিলেট করা যায় এবার পানি গরম করার ক্ষেত্রে। তোমাকে বলি পানি গরম করার ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে রিলেটেড, যে ওইখানে কাজের কাজে কি, এবং মনে রাখতে হবে ওইখানে আমরা কি করছিলাম পানি গরম করার ক্ষেত্রে, আমি যেহেতু তাপগতিবিদ্যা নিয়ে কথা বলতেছি, আমরা কিন্তু সিস্টেমটাকে আবদ্ধ রাখবো, আবদ্ধ বা হচ্ছে ক্লোজড সিস্টেম নিয়ে কথা বলতে হবে। তাহলে ক্লোজড সিস্টেম যদি হয় তাহলে আমি হচ্ছে কি করলাম, প্রথমে পানি ট্যাপ থেকে নিলাম, পাতিলে রাখলাম, পাতিলটাকে চুলায় রাখলাম, তাই তো? এবার হচ্ছে নিচ থেকে তাপ দেওয়া শুরু করলাম। এখন বলো তো আমাকে, নিচ থেকে প্রদত্ত শক্তি সেটা হবে হচ্ছে কিউ। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হওয়ার আগে আমার আসলে কাজটা কি সেটা আগে বুঝে নিতে হবে, যে আমি যে পাতিলে পানি গরম করবো এটা আসলে আমার আউটকামটা কি, আমি কাজ হিসেবে কোনটাকে বলবো। কাজ হবে হচ্ছে, তুমি কখন বুঝতে পারবা কাজ হচ্ছে, যখন পানিটা ফুটতে শুরু করবে এবং জলীয় বাষ্প বেশি পরিমাণ তৈরি হওয়ার কারণে ঢাকনাটা উপরের দিকে ওঠা শুরু করবে। বুঝছি ব্যাপারটা? কি হয় তোমরা হয়তো দেখে থাকবে, যে পানি যখন ফুটতে শুরু করে ঢাকনা উপরে লাফাতে থাকে, তখন এই ঢাকনার যে উপরে নিচে যে সরণটা, ঢাকনার যে ভলিউমের চেঞ্জ বা এই পুরো সিস্টেমে যে ভলিউমের চেঞ্জ হচ্ছে, সেই ভলিউমের চেঞ্জের কারণেই তো ঢাকনাটা উপরে নিচে ওঠে। এই ঢাকনার উপরে নিচে ওঠাটাই হচ্ছে আমাদের জন্য কৃত কাজ। আচ্ছা, তাহলে ওই কৃত কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য যে যতখানি শক্তি খরচ করতে হয় সেটা কি যেন ছিল, যখন কোনো কাজ করার জন্য ওই নির্দিষ্ট কাজ করার জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জনের জন্য যে কাজ, যেই শক্তিটা ব্যয় হয় সেটা ছিল আমার অভ্যন্তরীণ শক্তি। সেটা কি বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে যদি তুমি 100 পর্যন্ত উঠাও, তোমার কাজ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পানির তাপমাত্রা উঠানো। আচ্ছা, এবার বলো তো, যদি তুমি 100 জুল তাপ দাও এবং তোমার তাপমাত্রা 100 জুল না, ধরো আরো বেশি আছে, ধরো 100ই ধরলাম, আর তোমার পানি আছে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বর্তমানে পানি আছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তুমি সেই পানিকে পাতিল সহ চুলার উপরে রাখছো, তাহলে কি হবে? 50 থেকে তার 100তে উঠতে কি পরিমাণ এনার্জি খরচ হবে? আর যদি তুমি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি রাখো, সেই 20 থেকে 100তে উঠতে আরো বেশি পরিমাণ এনার্জি খরচ হবে না? তাহলে বুঝে দেখো ব্যাপারটা, যে তোমার তুমি যে পরিমাণ মানে যেভাবে পানিটাকে দিচ্ছ সেটার উপরে নির্ভর করছে। তুমি যদি রুম টেম্পারেচারে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি দাও, তাহলে হচ্ছে তোমার কাজের পরিমাণটা একটু কম হবে, কারণ হচ্ছে তোমার এই 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে করতেই অনেক এনার্জি শেষ হয়ে যাবে। আর যদি তুমি ওর ভিতরে দাবি 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, তার মানে হচ্ছে খুব অল্প পরিমাণের একটা এনার্জি ব্যয় হবে 90 থেকে 100তে উঠতে। 100তে ওঠার পরই সে কাজ করা শুরু করে দিবে, ভলিউম বৃদ্ধি পাওয়া শুরু করবে এবং ঢাকনা উপরের দিকে উঠে আসবে। তাহলে বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে এই বিলাসিতার ব্যাপারটা হচ্ছে যে রিক্সা, তার মানে হচ্ছে তুমি এটাকে বলতে পারো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পানি দাও, তাহলে 0 থেকে 100তে উঠতে কি পরিমাণ এনার্জি খরচ হবে সেইটা। তারপরে এখানে মানে এখানে কাজের মান সবথেকে কম হবে, যত যত ঠান্ডা পানি দিবে তুমি কাজের মান তত কম হবে, কারণ তাপমাত্রা বৃদ্ধি করতে আমার 100 পর্যন্ত উঠাইতে হবে, ওই কাজ করার ওকে উপযোগী করতে আমার বিশাল খরচ হয়ে যাচ্ছে এনার্জির। 0, এটা হতে পারে 50, এটা হতে পারে যদি 100% কাজ করতে চাও কি করতে হবে বলো তো, তোমাকে ঠিক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ওর ভিতরে দিয়ে দিবা, সাথে সাথে কাজ হওয়া শুরু করবে। তখন কোনো এই যে ইন্টারনাল এনার্জি কোনো পরিবর্তন হলো না, অভ্যন্তরীণ শক্তি বা ওই কাজের জন্য ওকে উপযোগী করতেই কোনো শক্তির ব্যয় হচ্ছে না আমার জন্য। তাহলে এখানে তুমি যদি 100 দিয়ে দাও, সেটা এই ব্যাপারটা টেম্পারেচারের সাথে এভাবে রিলেটেড। আচ্ছা, এখন এই প্রদত্ত শক্তি কিউটা, এটা কিউ আচ্ছা, আমরা এই উদাহরণটা দেখলাম আসলে যে জিনিসটা কিভাবে কাজ করে। এবার হচ্ছে আমরা দেখবো যে এই প্রত্যেকটা টার্ম আলাদা আলাদাভাবে কি নির্দেশ করে। আচ্ছা, এই প্রত্যেকটা টার্ম, এটা আপাতত লাগবে না, হয়তো তোমরা তুলে ফেলছো, না তুলে তুলে নাও। তো কিউ ইকুয়ালস ইউ প্লাস ডাব্লিউ, এখানে একটা জিনিস তোমাকে একটু খেয়াল করে নিতে হবে, যে তুমি যে সবসময় তুমি তাপ দিবাই ব্যাপারটা এরকম না, তুমি তাপ নিতেও পারো। তাপ যদি নাও তাহলে কি হবে? তাপ যদি নিতে থাকো তাহলে ইন্টারনাল এনার্জি কমবে,
কাজের মান কমবে, কাজের মান বৃদ্ধি পাওয়াটা আচ্ছা আমরা কাজটা দেখছিলাম কীভাবে বলো তো, মূলত ভলিউমের চেঞ্জের সাথে আমি কাজটা হিসাব করছিলাম, তাই না? ভলিউমের চেঞ্জের সাথে যদি তুমি কাজ হিসাব করতে যাও তাহলে তোমাকে নিতে হবে কি বলো তো, যে ভলিউমের চেঞ্জ দেখে তুমি কাজ হিসাব করতে, তার মানে ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে কাজের মান পজিটিভ, ভলিউম যদি হ্রাস পায় কাজের মান নেগেটিভ। যদি তুমি কিউ নেগেটিভ করে রাখো তার মানে হচ্ছে ইউ এবং ডাব্লিউ দুইটা নেগেটিভ হবে। তার মানে দেখো যদি হচ্ছে জলীয় বাষ্প থাকতো, জলীয় বাষ্প থেকে যদি তুমি তাপ শোষণ করে নাও তাহলে কি হবে, সে প্রথমত কিসে পরিণত হবে, সে তার সংকুচিত সে হচ্ছে প্রথমে তার টেম্পারেচার কমায় সে 100-তে নিয়ে আসবে, তারপরে হচ্ছে সে সংকুচিত হয়ে পানিতে পরিণত হবে। ব্যাপারটা বুঝছি, তার ভলিউমও কমে যাচ্ছে, তার টেম্পারেচারও কমে যাচ্ছে, কারণ তুমি হচ্ছে হিট টান দিছো, তাকে হিট দিচ্ছ না, তুমি তার হিট নিচ্ছ। তার মানে এইখানে বোঝা যাচ্ছে যেখানে পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার আছে বা হচ্ছে পরিবর্তনের ব্যাপার আছে। পরিবর্তন যদি ধনাত্মক হয় তাহলে আমরা বলবো হচ্ছে আমরা বৃদ্ধি করছি জিনিসটাকে, পরিবর্তন যদি ঋণাত্মক হয়, পরিবর্তন ধনাত্মক বলতে কি, যে পরিবর্তন যদি আমরা বলি ডিকিউ, কালি ধরো তোমাকে দেওয়া হয়েছে ডিকিউ, ডিকিউ যদি দেওয়া হয় তাহলে তুমি কি বলবা যে ডিকিউ কখন পজিটিভ কখন নেগেটিভ? যদি তোমার ডিকিউ মানে হিসেবে আমরা কি বুঝবো, কিউ টু মাইনাস কিউ ওয়ান, তাই তো কিউ টু মাইনাস কিউ ওয়ান দেয় আমরা বুঝবো হচ্ছে ডিকিউ। তাহলে তোমার যদি প্রদত্ত শক্তি মানে আগে যে শক্তি ছিল তার থেকে যদি এখন শক্তি বেশি হয়ে যায় বা হচ্ছে পরবর্তীতে শক্তি যদি বেশি হয় তাহলে হচ্ছে ডিকিউ পজিটিভ, তার মানে হচ্ছে তুমি এনার্জি দিছো। আর যদি এনার্জি টান দাও তাহলে হচ্ছে কিউ টু হবে কম আর কিউ ওয়ান হবে বেশি, তার মানে মাত্রা নেগেটিভ চলে আসবে, ওটা ওই রকম। তো সেই কারণেই এইখানে এই জিনিসটাকে এই ডি দ্বারা প্রকাশ করা হয়, অন্তরক সমীকরণ বলে এটাকে অনেক সময়, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। আচ্ছা এটাই হচ্ছে আমার জন্য সমীকরণ, এটা হচ্ছে প্রথম সূত্রের যে একদম অ্যাকচুয়াল যে সমীকরণ সেটা হচ্ছে এইটার বিভিন্ন পরিচয় আমরা দেখব, তার আগে এটাকে চিপায় লিখে রাখি। ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। প্রত্যেকটা টার্ম আসলে কি নির্দেশ করে ওটা দিয়ে কি কি বানানো যায় সেটা দেখব। প্রথমত ডিকিউ এর কথা বলি, এই ডিকিউ এর জন্য কি কি সূত্র অ্যাপ্লাই হতে পারে বা জিনিসটা কিভাবে ব্যবহার করা হয়। ডিকিউ হচ্ছে যে তোমার প্রদত্ত শক্তি ছিল বলো তো, তাই না? কিউ সম্পর্কে তোমাদের প্রথম পার্ট ওয়ানে আমি একটা কথা বলছিলাম যে কিউ এর জন্য দুইটা সূত্র হয়, একটা হচ্ছে এমএস ডেল থিটা আর একটা সূত্র হয় হচ্ছে কিউ ইকুয়ালস এমএলএফ। এরকম নর্মাল দুইটা সূত্র, অথবা আসলে এই জিনিসটা এভাবে কাজ করে না, তোমাকে কাজ করতে হয় মূলত যে ইয়া দিয়ে কি বলে, তোমাকে হচ্ছে মূলত পুরো এনার্জিটা দেওয়া থাকে যে তুমি হচ্ছে 10,000 জুল শক্তি দেওয়া হয়েছে তোমাকে, অথবা 12,000 জুল শক্তি দিয়েছে, এভাবে তোমার পুরো এনার্জিটা ডিকিউ এর মানটা দেওয়া থাকে, ওইভাবে কাজ করতে হয়। আর এই কিউ এমএলএফ ডেল থিটা আর কিউ এমএস ডেল থিটা আর এই এমএলএফ এই জিনিসটা কিভাবে কাজে লাগে, এই জিনিসটা হচ্ছে মূলত এই যে যখন কোনো ওয়ার্ক কাজ হয় না, আমরা যখন এই ইয়ার কথা বলছিলাম যে মনে করো দেখো তো আমরা যখন টেম্পারেচারের ওই যে জিনিসটা দেখছিলাম যে -10 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে যদি তুমি 10 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করো, ওইখানে আমরা ভলিউমের চেঞ্জটাকে নগণ্য ধরছিলাম। যদি ভলিউমের চেঞ্জ না হয় তাহলে আমরা কিন্তু জানি কাজ হবে না। আমরা কিন্তু দেখছি যে আমরা যখন পানি গরম করছি তখন ভলিউমের চেঞ্জ দিয়ে আমি কাজ মেজার করতেছিলাম, আসলে ভলিউমের চেঞ্জ দিয়ে মেজার করবো, ওটা কীভাবে করে সেটা সূত্রটা দেখানো হবে। কিন্তু এখন জেনে রাখো যে আমরা কাজ কী দিয়ে বুঝছিলাম, কাজ হচ্ছে ভলিউমের চেঞ্জ দিয়ে। এখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি সেটা তো -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে যে তৈরি হইলো, ওর মাঝখানে কিন্তু ওর ভলিউমের খুব একটা চেঞ্জ হয়নি। ভলিউমের চেঞ্জ যদি না হয় তার মানে ডিউ এর ভ্যালু জিরো, তাহলে ডিইউ এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কি বলতে পারবো আমরা, ডিকিউ সমান হচ্ছে ডিইউ। ডিকিউ সমান যদি ডিইউ হয় তাহলে বলো তো এই যে ডিকিউ এটা হচ্ছে তখন এটা সমান হয়ে যায়, এটা মূলত ডিইউ এর সমীকরণ, এটা ডিইউ এর সমীকরণ। এটা কখন ডিকিউ হয়, যখন হচ্ছে ওয়ার্ক ডান জিরো হয়ে যায় তখন হচ্ছে আমরা এটাকে ডিকিউ সমান ডিইউ লিখতে পারি, তখন আমার জন্য কিউ ইকুয়ালস এমএস ডেল থিটা এবং কিউ ইকুয়ালস এমএলএফ চলে আসে, যখন আমার কি হয় ভলিউমের পরিবর্তন হয় না তখন। আর যদি আমার ভলিউমের পরিবর্তন হয় তখন হচ্ছে আমাদের এইটার সাথে এটা রিলেট করলে হবে না, তখন হচ্ছে আমাকে আলাদা আলাদাভাবে তখন ডিইউ সমানই বোঝানো হবে শুধুমাত্র এমএস ডেল থিটা এবং ডিইউ সমানই তখন মাত্র বোঝানো হবে এমএলএফ। তখন ওই ডিকিউ এর সাথে ওদের সম্পর্ক করা যাবে না, ডিকিউ সমান তখন তোমাকে আলাদা আলাদাভাবে এই যে ডিকিউ সমান তখন কি হবে, যদি ভলিউমে চেঞ্জ হয় তখন তোমার কাজের মানও নির্ণয় করে নিতে হবে, তখন তোমাকে ডিইউ আলাদাভাবে নির্ণয় করে নিতে হবে। আচ্ছা এখন এই অভ্যন্তরীণ যে শক্তির পরিবর্তনের কথাটা বলতেছে, জিনিসটা আসলে কি মানে হয়টা কি এখানে, যেমন তোমরা উদাহরণ হিসেবে যেটা দেখলা যে প্রথমে যে কথাটা বলা হয়েছিল পাতিলের যে পানি গরম করার ব্যাপারটা, যে তুমি যদি রুম টেম্পারেচার থেকে 100 পর্যন্ত নিয়ে যেতে হবে কত কমপক্ষে, কারণ না ছাড়াও হচ্ছে কাজ করার উপযুক্তই হবে না। কাজ করার উপযুক্ত করার জন্য যে পরিবর্তন সেটাকে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলতেছি। এখন ঘটনা হচ্ছে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা এই ইন্টারনাল এনার্জি হয় হচ্ছে দুই রকম।
এনার্জি দুই রকম, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কিরকম, তুমি যখন কোনো কিছুর ভিতরে হিট দাও, ধরো এই হিট দিচ্ছ, হিট দেওয়ার ফলে কি হবে, কোনো সময়ের ভিতরে একটা ভাইব্রেশন তৈরি হবে। ভাইব্রেশন তৈরি হওয়া মানে হচ্ছে ওরা যেই আগে আগে তো ভাইব্রেশন থাকে সবসময়, তো অনুকরণগুলো কম্পন থাকেই, কারণ তুমি এখন যদি হিট দাও তখন ওদের ভাইব্রেশন আরও বৃদ্ধি পায়। ভাইব্রেশন বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে ওদের ভেলোসিটিও বৃদ্ধি পাচ্ছে, বা ভেলোসিটিতে একটা চেঞ্জ আসে। তুমি যদি হিট দাও তাহলে ভাইব্রেশন বৃদ্ধি পাবে, ভেলোসিটিও বৃদ্ধি পাবে। উল্টাভাবে তুমি যদি হিট টান মারো তখন ভাইব্রেশন কমে যাবে, ভেলোসিটিও কমে যাবে। তার মানে হচ্ছে এই যে ইনকে ওটা হচ্ছে কমে যেতে থাকবে বা হচ্ছে ওর হ্রাস পাবে। আচ্ছা, হিট যদি তুমি ভাইব্রেশনের এভাবে চেঞ্জটা আনো, এই ভেলোসিটি যদি চেঞ্জ আনো, তাহলে যে ঘটনাটা ঘটে এটা আসলে টেম্পারেচার চেঞ্জ হয় মূলত। আমরা দেখি হিসেবে কি হিসেবে দেখি, আমরা তো আর ওই যে ভেলোসিটিটা তো আমি দেখতে পাই না যে অনুপরমাণু সমূহ কীভাবে ঘুরতেছে না ঘুরতেছে, কী হচ্ছে, ওরা কত দ্রুত চলতেছে। আমরা শুধুমাত্র দেখতে পাই যে পার্টিকেলটার ভেলোসিটি কীরকম, বা হচ্ছে পার্টিকেলটার ভেলোসিটি তো আর দেখতে পাই না, পার্টিকেলটার টেম্পারেচার আমরা মেজার করতে পারি। মানে ভেলোসিটির প্যারামিটার হচ্ছে এখানে টেম্পারেচার। ইকে হিসেবে আমরা দেখবো হচ্ছে টেম্পারেচার চেঞ্জ। যদি আমরা বলি গতিশক্তি পরিবর্তন হচ্ছে, তাহলে আমাকে বলতে হবে যে আসলে এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। টেম্পারেচার চেঞ্জ যদি কোন জায়গায় হয় তাহলে আমরা বলবো হচ্ছে গতিশক্তির পরিবর্তন হয়েছে। এবং এই গতিশক্তি কোন গতিশক্তি, এটা আসলে ইন্টারনাল এনার্জির দুইটা পার্ট, এটা দুই রকমের হতে পারে। এটা হয় কাইনেটিক হবে অথবা হতে পারে পটেনশিয়াল, অথবা দুইটাই একসাথে হতে পারে। যদি তোমার কোনো জায়গায় টেম্পারেচারের চেঞ্জ হয় তখন তোমাকে সবার আগে বুঝতে হবে যে টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে গতিশক্তির পরিবর্তন। টেম্পারেচারের চেঞ্জ হইলে তোমার কি হয়, তার মানে বুঝতে হবে যে ওখান থেকে হিট টান দেওয়া হয়েছে অথবা হিট দেওয়া হয়েছে, ভাইব্রেশনের পরিবর্তন হবে, ভেলোসিটি পরিবর্তন হবে। ভেলোসিটি পরিবর্তন হওয়া মানে কাইনেটিক এনার্জির পরিবর্তন হওয়া। এই কাইনেটিক এনার্জি ছিল ইন্টারনাল এনার্জির পার্ট, তার মানে ইন্টারনাল এনার্জির পরিবর্তন হওয়া। যদি কোনো সিস্টেমের ভিতরে যদি তোমার তাপমাত্রা চেঞ্জ হয় তখন সরাসরি সেটা কোথায় চলে যাবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসেবে। যেমন আমরা যে পাতিলে পানি গরম করতেছিলাম, 25°C তাপমাত্রা পানিকে যদি তুমি 100 পর্যন্ত নিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছিল, 25 থেকে যে 100 পর্যন্ত উঠলো তখন তার টেম্পারেচারে চেঞ্জ হয়েছে। টেম্পারেচারে চেঞ্জ হওয়া মানে হচ্ছে ওখানে হিট তাকে দেওয়া হয়েছে, সেই হিট সে কিছু পরিমাণ হিট নিছে, তার ভাইব্রেশন হয়েছে, সে ভেলোসিটি পরিবর্তন করছে, তার ফলে তার এই যে কি কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়েছে। কাইনেটিক এনার্জি চেঞ্জ আসলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তার মানে আমরা বুঝতেছি যে কোন জায়গায় যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে সরাসরি সেটা চলে যাবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসেবে। আচ্ছা, আর যদি ভলিউম চেঞ্জ হয়, সেটা আগে বলছি, ভলিউম চেঞ্জ হলে সেটা হবে কৃত কাজ, যেটা হচ্ছে আমাদের ওই যে ঢাকনা উপরে উঠলো ঢাকনা নিচে নামলো, সেটার সাথে রিলেটেড। আচ্ছা, ইপিটা তাহলে কি, এই পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে একটা সুপ্ত তাপের মতন কাজ করে। এখানে হচ্ছে টেম্পারেচারে চেঞ্জ হয় না, এখানে হচ্ছে জিনিসটার স্টেট চেঞ্জ হয়। স্টেট চেঞ্জ মানে কি, তার ভৌত অবস্থার পরিবর্তন হয়। যেমন যদি সেটা একটা বরফ থাকে, তাহলে বরফ থেকে যদি তুমি পানিতে তৈরি করো তখন কি হয় বলো তো, বরফ থেকে পানিতে তৈরি হওয়ার সময় কিন্তু কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না। 0°C তাপমাত্রা বরফ 0°C তাপমাত্রা পানিতে পরিণত হওয়ার সময় কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না, কিন্তু ওর ভিতরে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। কিভাবে, কারণ তার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়। এটাকে আমরা কি হিসেবে ইউজ করতাম, ওই যে মনে আছে আমি যে দুইটা সূত্রের কথা বললাম, যে ডিইউ সমান আসলে ms ডেল থিটা এবং mlf। ms ডেল থিটা কখন, এই যে টেম্পারেচার চেঞ্জ যখন হবে, টেম্পারেচারে যদি চেঞ্জ হয় তখনই আমরা সেটাকে ডিইউ, টেম্পারেচারে যদি চেঞ্জ হয় তখন আমরা এখানে ব্যবহার করি ms ডেল থিটা। তখনই আছে আমরা বলবো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে এরকম। আর স্টেট চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি, স্টেট চেঞ্জের ক্ষেত্রে সূত্র হিসেবে কি ইউজ করছি, mlf। এই এস ছিল হচ্ছে কি বলে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের ইংলিশ নিয়ে রিলেটিভ হিট নাকি, হ্যাঁ রিলেটিভ, স্পেসিফিক হিট, হ্যাঁ স্পেসিফিক হিট বা হচ্ছে আপেক্ষিক, স্পেসিফিক হিট খুব সম্ভবত আপেক্ষিক তাপ, আর এটা হচ্ছে কি সুপ্ত তাপ। আচ্ছা, সুপ্ত তাপের ব্যাপারটা কিরকম, সুপ্ত তাপ মনে করে দেখো এই সূত্রটা ইউজ করছো তখন যখন তোমার কোনো হিটের আদান প্রদান হয়েছে কিন্তু তোমার টেম্পারেচারে চেঞ্জ হয়নি। ওই তো টেম্পারেচারে চেঞ্জ না হলেও ইন্টারনাল এনার্জির পরিবর্তন হয়। কেন হয়, কারণ সেখানে আসলে পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ হয়ে যায়। আর যদি তোমার টেম্পারেচারে চেঞ্জ হয় তখন হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি চেঞ্জ করব, এবং সেটা আসলে রেজাল্ট কি হবে, ইন্টারনাল এনার্জির পরিবর্তন। সেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাই দুইভাবে হতে পারে। যদি তুমি দেখো কোনো জায়গায় স্টেট চেঞ্জ হচ্ছে, ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে, তার মানে কোনো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে। যদি দেখো সেখানে টেম্পারেচারে কোনো পরিবর্তন হয়েছে, তখন সেখানে কি হবে বলতো, সেখানে গতিশক্তির পরিবর্তন হবে, যেটা আসলে অভ্যন্তরীণ শক্তিরই একটা অংশ।
আচ্ছা, এবার একটা কথা বলো তো, গ্যাসের ক্ষেত্রে কিন্তু কোনো এই স্টেট চেঞ্জের কোনো কাহিনী নেই, কারণ মূলত যদি ধনাত্মক জিনিস নিয়ে কাজ করতে হয়, ধনাত্মক অংশ নিয়ে কাজ করতে হয়, গ্যাসের তাপমাত্রা তুমি যতই বৃদ্ধি করো ও নতুন কোনো ভৌত অবস্থা গেইন করবে না, সে গ্যাসই থেকে যাবে। আর কিন্তু যদি তুমি কঠিন নিয়ে কাজ করো, সেটা হতে পারে তরল, যদি তুমি তরল নিয়ে কাজ করো সেটা হয়ে যেতে পারে বাষ্প। কিন্তু তোমার হচ্ছে যদি গ্যাস নিয়ে কাজ করো, গ্যাসের কোনো হচ্ছে পোটেনশিয়াল এনার্জি থাকে না, গ্যাসের শুধু শুধু ইকে থাকবে, গ্যাসের শুধু কাইনেটিক এনার্জি থাকে, ওর কোনো পোটেনশিয়াল এনার্জি থাকে না, এটা মনে রাখতে হবে। আর খুঁটিনাটি এই জিনিসটাই ছিল যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দ্বারা আসলে তাহলে কি বুঝবো আমরা, শুধুমাত্র গতিশক্তির পরিবর্তন অথবা তার হচ্ছে কি বলে অবস্থার পরিবর্তন, এটা দুইভাবে হতে পারে, তার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে অথবা তার হচ্ছে স্টেট চেঞ্জ হচ্ছে, এই দুইটা জিনিস দিয়ে আমরা বুঝবো হচ্ছে তার গতিশক্তির পরিবর্তন বা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যে জিনিসটা নির্দেশ করবে আমার ডিইউ কে। তার মানে আমার সমীকরণের ভিতরে ডিইউ এর পরিচয় পেয়ে গেছে, আমি যে পরিমাণ শক্তি দিচ্ছিলাম সেটা কিছু পরিমাণ হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করে, এবং টেম্পারেচার চেঞ্জের ফলে কি হয়, সেটা একটা নির্দিষ্ট কাজ করার জন্য উপযুক্ত হয়। যেমন আমার পানি গরম 25 থেকে 100-তে ওঠার পরে সে উপযুক্ত হচ্ছে, তাহলে 25 থেকে যে 100 পর্যন্ত উঠলো, এখানে যে এনার্জিটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু টেম্পারেচার চেঞ্জের কারণে হয়েছে, বা গতিশক্তি চেঞ্জের জন্য হয়েছে, বা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জের জন্য হয়েছে। তার মানে আমার যে শক্তিটা তার কিছু অংশ ব্যয় হচ্ছে, আমার যে নিচে চুলা থেকে যে শক্তিটা দিচ্ছি সেটা তো ডিকিউ, তার কিছু অংশ ব্যয় হচ্ছে কিসে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে, যেটা 100-তে পৌঁছায় গেল, 100-তে পৌঁছানোর পরে ডিইউ এর আর কোনো কাজ নেই, সেইখানে তারপরে কাজ করবে হচ্ছে শুধুমাত্র ডিডাব্লিউ মানে সে হচ্ছে এবার তার আয়তন পরিবর্তন করা শুরু করবে। তো এই ডিডাব্লিউ এর পরিচয়টা কি একটু দেখি এবার। আচ্ছা, এমনিতে ডাব্লিউ সমান বা কাজ সমান আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়ালস এফএস, বল ইন্টু সরণ, তাই তো। এখন আমি যদি এগুলোকে ডি দিয়ে প্রকাশ করি, বা হচ্ছে ডিডাব্লিউ ডি বা হচ্ছে ডিডাব্লিউ যদি আমি নিয়ে আসি, তাহলে আমাকে কি করতে হবে, নির্দিষ্ট পরিমাণ সরণের জন্য নিয়ে আসতে হবে নির্দিষ্ট পরিমাণ কাজ। ডিডাব্লিউ হবে হচ্ছে ক্ষুদ্রতম কাজের জন্য ক্ষুদ্রতম সরণ নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তাহলে পরের লাইনে তুমি এফ সমান কি লিখতে পারো একটু দেখো তো। এফ সমান আমরা একটা জিনিস আগে থেকে জানতাম, সেটা হচ্ছে প্রেসারের একটা ইকুয়েশন ছিল, এফ বাই এ, একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে হচ্ছে আমরা প্রেসার বলতাম। তাহলে এইখান থেকে তোমার বল সমান ফোর্স সমান কি লেখা যায়, পি ইন্টু এ, বা প্রেসার ইন্টু কি বলে ক্ষেত্রফল, প্রেসার ইন্টু ক্ষেত্রফল, প্রেসার ইন্টু এ, এখানে থাকলো ডিএস আর এখানে থাকলো ডিডাব্লিউ। আচ্ছা, তার মানে হচ্ছে আমি যে ডিডাব্লিউ এর কথা বলতেছি, ধরো এরকম একটা সিলিন্ডার নিয়ে কথা হচ্ছিল, সেই সিলিন্ডারের জন্য যদি এইখানে এই বরাবর এই লেয়ারে পানি থাকে, শুরুতে ধরো এই লেয়ারে এই পর্যন্ত পানি আছে, এই লেয়ারে যদি পানি থাকে, তখন এইটার জন্য আয়তনটা আসলে কি, আয়তনের পরিবর্তন মানে হচ্ছে এখানে সরণ কতক্ষণই হবে, বা হচ্ছে এই ডিএস দ্বারা আসলে কি বোঝাচ্ছে, ডিএস দ্বারা যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে এই অংশের যে এর যদি উচ্চতা বৃদ্ধি পায় তাহলে কি হবে, পানি এ পর্যন্ত যদি উঠে আসে, এইখানে যে পরিবর্তন হবে সেটা হচ্ছে ডিএস, তাই তো। আচ্ছা, এই ডিএস এই অংশটার ক্ষেত্রে যদি তুমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে গুণ করো, তাহলে কি পাবো বলো তো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই এ জিনিসটাই হচ্ছে এই সিলিন্ডারের জন্য এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে এই গোল অংশটা। তাহলে এই গোল অংশটা দিয়ে যদি তুমি উচ্চতা গুণ করো, তাহলে হচ্ছে কি পাবা, নির্দিষ্ট অংশের জন্য কি পাবা, আয়তন। তার মানে এইখানে হচ্ছে তুমি যদি আয়তন এই এ দিয়ে গুণ করো বা ক্ষেত্রফল দিয়ে গুণ করো, এইখানে যে পরিমাণ পানি বৃদ্ধি পেল, পানি না তো অথবা অন্য কোনো মলিকিউলস, যেই পরিমাণ তার আয়তনে পরিবর্তন হয়েছে, আগে আয়তনের লেভেল ছিল এই পর্যন্ত, এখন চলে আসছে এইখানে, এই ডিএস পরিবর্তনের জন্য আয়তনের পরিবর্তন যদি তুমি নিতে চাও, তাহলে এ ইন্টু ডিএস নিতে হবে। এ ইন্টু ডিএস এটা হচ্ছে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তনকে আমরা ডিভি দিয়ে লিখতে পারি, ডিভি বা ভলিউমের পরিবর্তন হিসেবে ডিভি দিয়ে লেখা হয়। তাহলে এই যে দেখো এখানে এডিএস আছে না, এইখানে এর জন্য আমি লিখতে পারবো এই লাইনটাকে ডিডাব্লিউ সমান হবে পি ডি ভি। বুঝছো ব্যাপারটা? এই যে দেখো এবার সাথে তুমি রিলেট করতে পারতেছো যে ভলিউমের চেঞ্জের সাথে কিভাবে কৃত কাজ হয়। যদি তোমার ভলিউমের চেঞ্জ হয় তাহলে তোমার হচ্ছে কি নিতে পারবে এবার, যদি তোমার ভলিউমে চেঞ্জ হয়, এই যে ডিডাব্লিউ এর সাথে ওই নির্দিষ্ট পরিমাণ প্রেসার, ওইখানে যে প্রেসারটা ক্রিয়েট হচ্ছে বা প্রেসার কাজ করতেছে, সেই প্রেসারের সাথে যদি তুমি ভলিউমের চেঞ্জটাকে গুণ করো, তাহলে হচ্ছে তুমি কি পেয়ে যাবে, কৃত কাজ। তাহলে এখান থেকে ইকুয়েশন আমরা পাচ্ছি ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে পিডিভি। এভাবে রাখাটাই ভালো, এভাবে হচ্ছে মূলত এই ইকুয়েশন দুটাকে ডিফাইন করা, দুটো একই জিনিস, ডিডব্লিউটাকে পিডিভি দ্বারা হিসাব করা হচ্ছে, কারণ ওই যে আমি বলছিলাম যে আমরা ওই কৃত কাজটা হিসাব করব শুধুমাত্র ভলিউমে চেঞ্জ দিয়ে। যদি কোনো সিস্টেমের মধ্যে ভলিউম চেঞ্জ হয় তখন আমরা বুঝবো মানে কাজ হচ্ছে আসলে। যেমন পাতিলের ক্ষেত্রে ওই ঢাকনা উপরে উঠলে আমরা বুঝতে পারতেছিলাম যে পানি গরম হচ্ছে, এই ব্যাপারটাই।
আর এছাড়াও এই এই সূত্রটার ভিতরে আসলে কিভাবে জিনিসগুলো চেঞ্জ হয়, এক এক সিস্টেমে এক একভাবে তুমি জিনিসগুলোকে যদি আবহাওয়া তৈরি করো, একবার তুমি একবার এক এক দেয়াল ব্যবহার করো, তখন হচ্ছে এই জিনিসগুলো আলাদা আলাদাভাবে আচরণ করবে। এই সূত্র আর এই সূত্র থাকবে না, বিভিন্ন প্রক্রিয়ার জন্য এই সূত্র বিভিন্নভাবে চেঞ্জ হবে। সে চেঞ্জ হওয়াটা কি আসলে সূত্রটা একই থাকবে, কোনোটার মান হয়তো 0 হয়ে যাবে, কোনোটার মান হয়তো নেগেটিভ হয়ে যাবে, কোনোটা পজিটিভ হয়ে যাবে, এই ধরনের চেঞ্জেসগুলো আসবে, আর এমন কোনো চেঞ্জ আসবে না। আর তোমাদের প্রথম সূত্রে মনে হয় আর বিশেষ কিছু আলোচনা নেই, তারপরে আমি একটা চেক দিয়ে নিই। না, প্রথম সূত্রে আর আসলে আলোচনার কিছু নেই, প্রথম সূত্রে এতটুকুই। পরবর্তী লেকচারে তোমাদেরকে আমি আলোচনা করব হচ্ছে তাপগতিবিদ্যার যে 4টা সিস্টেম আছে, সেই 4টা সিস্টেমের মধ্যে আমি 2টা পার্ট, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই 2টা পার্ট আছে যেটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, একজন আরেকজনের সাথে রিলেটেড, সেই 2টা পার্টকে আলাদা আলাদা 2টা পার্ট হিসেবে আর কি দেখাবো। আর আজকের লেকচার আপাতত এই পর্যন্তই। তো টিল দেন, হ্যাভ আ গুড ডে, গুড টাইম, থ্যাংকস এভরিওয়ান।